والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في আল্লাহ আমাদের জানা অজানা ইচ্ছায় আল্লাহ কত ভুলভ্রান্তি করেছি মাওলা মেহেরবানি করে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ মেহেরবানি করে আজকের যে আলোচনা জি ওসমানীর 107তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আল্লাহ দেশের জন্য সেখান থেকে প্রতিহত করে আমাদের যারা প্রকৃত সাংবাদিক যারা লেখক সাংবাদিক তাদেরকে জায়গা করে দিবেন এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমরা যাতে সোচ্চার হতে পারি। আজকে যে বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা এই ভারত পাকিস্তানের দুবার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন তৎকালীন সময়। পরবর্তী 1971 সালে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি বঙ্গবীর খেতাব তিনি পেয়েছেন। এবং আয়োজনে ভুল ত্রুটি হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে আজকের আয়োজনে আয়োজক কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব মোকাম্মেল হোসেন চৌধুরীকে ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে পল্টন থানা জামাতের আমির শাহিন ভাই, উপস্থিত হয়েছেন আমাদের বৃহত্তর একটি কৃতি সন্তান যার আন্দোলনের মাধ্যমে আমরা সিলেট বিভাগ পেয়েছিলাম, রাজপথের সৈনিক আবুল রাজা চৌধুরী ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিলেটের আরব কৃতি সন্তান সাবেক অতিরিক্ত সচিব সুনাম সমিতি ঢাকার সাবেক সভাপতি ডাক্তার সৈয়দ উমা ভাইয়া। আজকে অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি মহোদয়, যিনি আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন 80 দশকের ছাত্রনেতা আবুল কাসেম চৌধুরী সহ আপনারা যারা সামনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আজকে অনুষ্ঠানের দেশের প্রতি এটা আমরা বলে শেষ করতে পারবো না। আজকে যারা মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের যোগ্য অতিথিবৃন্দ প্রধান অতিথি, ওনারা বলবেন আমরা শুনবো। তবে আমি শুধু এই কথাই ঘটনা বলছি, আপনারা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থাকুন, অনুষ্ঠানটি উপভোগ করুন। এবং আমাদের যে আজকে অনুষ্ঠানের সভাপতি উনিও অলরেডি রাস্তায় আছেন, সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক ভাই ও বোনেরা, প্রত্যেককে আমার আজকের এই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন কর্তৃক আজকে যাবো, তুমি আসো। গাড়িতে উঠে যাওয়ার পরে আমার বাড়ি হেলদি গোলাপগঞ্জ নাই, সেখানে যাওয়ার পরে উসমান সাহেবের সাথে বললাম আমি তো আপনার দোল করি না। তারপরে আমার নিয়ে যাচ্ছে গেলাম, যাওয়ার পরে উসমান সাহেবের পক্ষে বক্তব্য দিলাম। দেওয়ার পরে একটা কথা আপনাকে বললাম, স্যার দেখেন আপনার জিয়াউর রহমান সাহেব আর উসমানী সাহেব এই দুজন যদি না হতো বাংলাদেশ স্বাধীন হইতো কিনা আমার সন্দেহ। বাদ বাকি যারা যাই মনে করুক, এই দুজন লোকে এলো আইকন বাংলাদেশের। জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, আমি এজন্য মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের ধন্যবাদ জানাই। গুণী লোকের জন্য তারা অনুষ্ঠানে আয়োজন করে। এমএজি ওসমানের সম্পর্কে জানার আমাদের নতুন করে জানার কিছু নেই। আপনার জানেন দেশ যখন 1971 সালে নেতৃত্বহীন হয়ে পড়ল, তখন শহীদ রাষ্ট্রপতি যখন স্বাধীনতার ঘোষণা দেওয়ার যুদ্ধ শুরু করলেন, তখন তিনি এমএজি ওসমানী এই সশস্ত্র বাহিনী গেরিলা বাহিনীর প্রধান সর্বাধিনায়ক হয়ে যুদ্ধ। সামনে যারা আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি এখানে আসলে আলোচনা লম্বা করবো না, শেষ করার চেষ্টা করবো। কারণ এই যে ব্যক্তিকে নিয়ে আজকে যে আলোচনা, তার বিষয়ে যদি সারাদিনও আলোচনা করে শেষ করার মতো না। একজন সেনাপতি এবং উনি আসলে কিছু হীরের টুকরা তাকে বলা হয়।
একটু আগে আমার যে বক্তা বলে গিয়েছেন দেশের অবস্থার কথা কিছুটা বলেছে, অবস্থাটার পরিবর্তনটা কিভাবে হবে, কারণ বিভিন্ন সময় জাতির প্রয়োজনে বিভিন্ন লোক যাদেরকে বলেন যে জনাব উসমানী সাহেবের 107তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি 80 দশকের ছাত্রনেতা জনাব কাশিম চৌধুরী, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কুলাউড়ার কৃতি সন্তান এডভোকেট আবেদ রাজা, উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একজন ব্যক্তি নিয়ে আজকে কথা বলতে এখানে সবাই আমরা দাঁড়িয়েছি, যার সম্পর্কে ইতিমধ্যে যতটুকু আবুল কাশেম চৌধুরী আমাদের সিলেটের রত্ন, বিএনপি নেতা জনাব অ্যাডভোকেট আবেদ রাজা, পল্টন থানা জামাত ইসলামীর নেতা শাহিন আহমেদ খান, সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত প্রচার সম্পাদক জনাব আবুল কালাম, আমাদের সিলেটের আরেক রত্ন, বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন পদে তিনি নির্বাচিত হয়েছেন, সেই নেতা মুদাফফর হোসেন সহ মঞ্চ বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ, আমার সাংবাদিক অ্যাসোসিয়েশন একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছে। তাদের এই কাজের পরিধিটা অনেক বিস্তৃত হয়েছে। জেনারেল আতাউল গনি উসমানী তাদের সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং তাদের কোনো কর্মপরিধির মধ্যে ছিলেন না, কিন্তু জাতির একজন শ্রেষ্ঠ সন্তানকে, অন্যতম শ্রেষ্ঠ সন্তানকে তারা খুব মর্যাদার সাথে আজকে স্মরণ করছেন। যেখানে সরকার নীরব, এখন তো ফ্যাসিস্টরা ক্ষমতায় নাই, একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তার হাত সম্মানিত সভাপতি, এই সংগঠনের চেয়ারম্যান, আরেকজন মজলুম মানুষ, এই বয়সেও আন্দোলন সংগ্রাম সবকিছুতে খুব সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী, এবং সেই প্রথম মিটিংয়ে উসমানী সাহেব বলেন কি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। এখন আমি যদি আপনাদের এই লেখাগুলো দেখি, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আপনারা বলতেছেন, যদিও আমরা কিছুদিন আগে বলতাম সর্বাধিনায়ক বলতে পারা যাইতো না, বলতে হইতো মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি। তো এই পেজটা কেন লাগাইলেন ভাই? কি দরকার ছিল? উসমানী সাহেব সর্বাধিনায়ক কি এমনিতে কেউ কি জোর করে দিয়ে দিছে, নাকি লিখিতভাবে ইতিহাসে আছে? কোনটা? এটা লিখিতভাবে ইতিহাসে আছে। তেলিয়াপাড়ার প্রথম সংগঠিত মুক্তি বাহিনী গঠিত হয়, আপনাদেরকে বলা হয় পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করেন, এটা দায়িত্ব দেয়, আপনারা তো বলেন না, অনেক পরে করেছেন। আমি যদি এরপরে আসি, ওনারা বসে এই বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন তৈরি করলো এবং আমাকে একটা ধারণা দিল যে এখন যে ক্রাইসিসের দিকে যাচ্ছে সেই ক্রাইসিসের চরম আকার ধারণ বুঝতে পারে, এটা ভিয়েতনামের মতন হতে পারে। এমন অবস্থায় তোকে দাঁড়ায় থাকতে হবে।
আমি চেষ্টা করছি। আমি জানি আমার আজকে এই দেরি হয়েছে, আমার পায়ের একটা আঘাতের জন্য আমি হাসপাতালে ছিলাম, এই জন্য আবারও ক্ষমা চেয়ে দিচ্ছি। তো তাদের নির্দেশটা আমি চেষ্টা করেছি ধারণ করতে। এর পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাওলানা লুৎফুর রহমান নিজামী সাহেব এবং বেশ কয়েকজন নেতৃবৃন্দ আমার বক্তব্যকে আগাতে হবে। কি নিয়ে আগালো? এই দেশের ইতিহাসটা হলো ধ্বংস শুরু হয় 1757 সালে পলাশী প্রান্তরে, যেটি শুরু করে রাজা রায়দুল্লাহ, তারপরে তার অর্থ উপদেষ্টা এরা মিলে, যার রবি হলো জাফর ছিল, যার শিক্ষা আমরা মির্জাফর পেয়েছি। বন্ধুরা আমার, আমি সেই সময় আমি অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করছি। সেদিন মৌলানা ভাসানী বলছিলেন, ইতিহাস তোমাদের তুলতে হবে, ইতিহাস যদি তোমরা তুলে না ধরো তাহলে আমাদেরকেও কলকাতার মতো হতে হবে। আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধের কালে মৌলানা ভাসানী ছিলেন গৃহবন্দী। আবেদ ভাই বলেছেন জিয়াউর ওসমানী সাহেব যোগদান দিতে দেওয়া হয়নি, এটা তার সিদ্ধান্ত। সিদ্ধান্ত থেকে একজন অস্থায়ী রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা করলো, সেই অস্থায়ী রাষ্ট্রপতিকে বাইপাস করে আমাদের মেহেরপুর আম্রকাননে একটি অস্থায়ী বা প্রবাসী সরকার গঠন। এটা কি বৈধ? ওই সরকার কি বৈধ ছিল? পরিষ্কার করতে হবে ইতিহাসকে। ইতিহাস যদি আপনি পরিষ্কার না করেন তাহলে আপনার স্বাধীনতা থাকবে না, সার্বভৌম থাকবে না, সাম্য থাকবে না। আমার বৈষম্যর কথায় পাবেন, বৈষম্য সৃষ্টি হয়েছে কোথায়? কয়েকটি কথা বলে বিদায় না করবেন আপনার। মৌলানা ভাসানী একদিন বলেছিলেন, ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িক বিশ্বাস বহন করে, ধর্ম নিরপেক্ষতা মানুষের অধিকার। আয়োজনে আমাদের বন্ধুটিগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা যাতে জাতীয় বীরদেরকে স্মরণ করতে পারি এবং এমএজি ওসমানী সাহেবের জাতীয় পরিষদ ছিল যারা গঠন করেছিল, আমরা এমএজি ওসমানী সাহেবের সেই জাতীয় পরিষদ এর মাধ্যমে সরকার যাতে এমএজি ওসমানী সাহেবকে স্মরণ করে সেই দাবি নিয়ে আমরা আগাবো এবং প্রতিটা ক্লাসে যাতে এমএজি ওসমানীর জীবনী প্রতিটা ক্লাসের বইয়ে থাকে সেই দাবি নিয়ে আমরা আগাবো। এবারে আজকের আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য নিয়ে আসবেন 80 দশকের ছাত্র নেতা, যাদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অগ্রণী ভূমিকায় আজকে প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি কেন্দ্রীয় সংসদ জনাব আবুল কাশেম চৌধুরী। জেনারেল এমএজি ওসমানী ওনার 107তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা। সভাতে আমি উদ্যোক্তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা বিএনপির বড় কোনো নেতাকে প্রধান অতিথি করেন। চেষ্টা করেছে তারা, যেহেতু বিএনপির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সেহেতু তারা সময় দিতে পারে না। যা হোক, আমাকে প্রধান অতিথি করেছেন, আমি প্রধান অতিথির যোগ্য নয়। আর আপনারা যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন, মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন, আমাদের চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ সাকাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী, আর আপনার সম্পাদক হচ্ছেন শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, আপনাদের এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমি বলবো যে মহতী উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। আর এখানে যারা অতিথি হয়ে এসেছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনারা অনেক সুন্দর বলেছেন। আমাদের ডক্টর সৈয়দ ওমর খৈয়াম উনিও সুন্দর বলেছেন। আমাদের অ্যাডভোকেট আবেদ রাজা তো অনেক
জ্বালাময়ী বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন, সবকিছুই আলোচনা করেছেন। আমার অনেক পয়েন্ট উনি বলে ফেলছেন, আমি আর সেগুলি যাবো না। তো উনি সবসময় ভালো বক্তব্য দেন। বাসির জামাল তো ভালো বলেছেন, অনেক কথা বলেছেন। শাহিন আহমেদ খান আরও অনেক, উনি নির্যাতিত, তারা নির্যাতিত, উনি অনেক সুন্দর করে অনেকগুলি পয়েন্ট বলেছেন। তারপরে মোদাব্বের হোসেন আপনি ভালো বলেছেন। আপনাদের সকলকে, আবুল কালাম, প্রিন্স বি.এ. চৌধুরী, আপনারা অনেক কথাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি শুধু বলবো যে আমাদের জেনারেল এমএজি ওসমানী এই বাংলাদেশের একটা গৌরব, আমাদের অহংকার। তিনি এখন কোথায় শুয়ে আছেন আপনারা জানেন? উনি আছেন সিলেটে শাহজালাল রহমতুল্লাহ মাজারের ভিতরে ওনার মাজার। আমি সেখানে গেলে আমি ওনার কবর মাজার জিয়ারত করি, কবর জিয়ারত করি এবং দোয়া করি। ওনার যে অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, ওনার যে অবদান আমাদের বক্তারা বলেছেন। আজকের বই পুস্তকে জেনারেল ওসমানী সাহেবের যে ভূমিকা স্বাধীনতা যুদ্ধে, তিনি সর্বাধিনায়ক ছিলেন। তার এই সব জীবনকে নিয়ে, জীবন ইতিহাস আমাদের বই পুস্তকে লেখা হওয়া উচিত। তাহলে আমাদের শৈশব জীবন থেকে কৈশোর জীবনে যারা এসেছে, তারা বড় হয়েছে, তা আস্তে আস্তে জানতে পারত। সেগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম ছিল গণতন্ত্রের সংগ্রাম। গণতন্ত্রের মূল নেতা বঙ্গবন্ধু, তিনি পাকিস্তান চলে গেছে, সেগুলো ইতিহাস আপনারা জানেন। তিনি কম্প্রোমাইজ ইকুয়েশনে ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। সেখানে আন্তর্জাতিক মহল সেটার সাথে জড়িত ছিল। আমি সেগুলি আর বিস্তারিত যাব না। আমি শুধু বলতে চাই, গণতন্ত্রের লড়াইয়ে, স্বাধীনতার সংগ্রামের লড়াই আমরা জিতেছি। আর সেখানে জেনারেল ওসমানীর ভূমিকা এক অনন্ত ভূমিকা। সেটাকে স্বাধীনতার পরে অস্বীকার করতে শুরু করা হলো। যখন শেখ মুজিব বাকশাল করলো, তখন জেনারেল ওসমানী এর প্রতিবাদ করলেন পার্লামেন্টে। সেই বক্তৃতা আমি শুনেছি। উনি আপোষ করেননি, উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।